ওই শালা বাচ্চাটা তোর কি লাগে যার জন্য তোরে সব টাকা দিয়ে দিলি? নিজে চলবি কিভাবে এখন? তোর পরিবারকে বুঝি টাকা পয়সা লাগে না? এইভাবে অন্য কারোর টাকা দিয়ে মাস শেষে তোর কাছে একটি টাকাও থাকবে না, বুঝলি? আল্লাহ আছে, তিনি আমাকে চালাবেন। টাকাটা তো আর কোনো বাজে কাজে নষ্ট করি নাই। আমাকে দিয়ে ওই মাসুম বাচ্চার উপকার হয়েছে। আমি তো খেতে পারবো, ওই বাচ্চা কি খেতে পারতো আমি টাকাটা না দিলে? শামীম ওদেরকে আর কোনো কথা না বলে মুচকি হেসে কাজে লেগে পড়ে। দেখতে দেখতে আরও 2 দিন কেটে যায়। দুপুরে খাওয়ার সময় সবাই যখন একসাথে খাবার খাচ্ছে, তখন বাদল ওই ধর্ষিত মেয়েটার খবর নিয়ে আসে। বাদল সবাই এক এক করে সব কথা বলতে লাগলো। চাঁদ, ননী, গোপাল, শামীম, সেই দিন যে লাশটা নিয়ে আসলাম তার পরিচয় পাওয়া গেছে। মেয়েটাকে তার কলেজের 4 জন বন্ধু ধর্ষণ করে, তার মধ্যে তার প্রেমিকও ছিল। ওই ছেলেগুলোর মধ্যে একজনের জন্মদিন ছিল, সেই উপলক্ষে ছেলেটা একটা মদের বারে পার্টি দেয় আর তাতে সবাই উপস্থিত থাকে। এতে করে সবাই মদ পান করে মাতাল হয়ে যায়। সেই সুযোগে মেয়েটার তার বয়ফ্রেন্ড গাড়িতে নিয়ে সেক্স করে। বাকি বন্ধুগুলো দেখতে পেয়ে ভিডিও করে, আর ভিডিও করার পর মেয়েটারে ব্ল্যাকমেল করে। মেয়ে শত মানা করার পরও তারা মেয়েটার কথা শোনে না, আর বয়ফ্রেন্ডকে ওই 4 জন গাড়ি সিটের সাথে বেঁধে রেখে সারা রাত গাড়ি চলন্ত অবস্থায় ধর্ষণ করে। তবে ধর্ষণ করার এক পর্যায়ে ওই 4 জনের মধ্যে একজন গলা চেপে ধরে ধর্ষণ করা অবস্থায় মেয়েটার মৃত্যু হয়। আর ওরা মেয়েটাকে ওই ডোবায় ফেলে দিয়ে চলে যায়, আর মেয়েটার বয়ফ্রেন্ডকে অন্য জায়গায় ফেলে দিয়ে চলে যায়। দাদা তুমি এত কিছু জানলে কি করে? ডাক্তার স্যারে বললো আর টিভিতে দেখাচ্ছে। এই খবর তো পুরো নেটে ছড়িয়ে গেছে, আর পুলিশ মেয়েটার বয়ফ্রেন্ড সহ তার বাকি 4 বন্ধুরে ধরেছে এবং ভিডিও পুলিশের কাছে আছে। বাবা মায়ের টাকা পয়সা থাকলে যে ছেলে মেয়ে নষ্ট, এটাই তার বাস্তব উদাহরণ। আমাদের বাবা মায়ের টাকা পয়সা নাই, তার আমরা এমন কাজ করার সাহস পাই না। ছেলে মেয়েকে টাকা পয়সা দিয়ে নষ্ট করেছে ওই সকল বাবা মা। আজ রাস্তাঘাটে আনছে কানাচ্ছে কত মানুষ না খেয়ে আছে, সেদিকে দেখবে না। ছেলে মেয়ে টাকা পয়সা দিয়ে রূপচর্চা করবে, নেশা করে মেয়েদের নিয়ে ফুর্তি করে এসব। আর আমাদের মতো গরিব ঘরের ছেলেমেয়েরা মায়ের মুখে হাসি ফোটানোর জন্য দূর দূরান্ত থেকে শহরে এসে সামান্য কয়টা টাকার কাজ করে। এসব নীতিবাক্য বলে লাভ হবে না। যে ভালো হওয়ার সে এমনিতেই ভালো হবে, যে খারাপ তাকে শত চেষ্টা করে ভালো করা যাবে না। আর এসব কথা আমরা যত এখানে বলি না কেন, কেউ শুনবেও না, কেউ ভালোও হবে না। শামীম এদের কথা শুনে অবাক। সত্যি কি টাকা পয়সা থাকলে মানুষ খারাপ হয়? না, এরা কিসের দুঃখে মিথ্যে কথা বলতে চাবে? আসলে তো ঢাকা শহরে যার 20 তলা বিল্ডিং আছে, সে মাসের শেষে কত টাকা পায় একবার ভেবেছেন? মাস শেষে কি তার সব টাকা ব্যয় হয়? কখনো না। তাই তাদের ছেলে মেয়ে ঘুম থেকে 12টায় উঠবে না তো কার ছেলে মেয়ে উঠবে? ওদের ছেলে মেয়ে নেশা করবে, মেয়ে নিয়ে ফুর্তি করবে, ঘরে বউ রেখে বাইরের মেয়ের সাথে রাত কাটাবে, আর কত খারাপ কাজ করবে। তারা তো রাজনৈতিক নেতা হবে, সন্ত্রাসী তৈরি তারা করবে এই টাকার বিনিময়ে। তারা খুন করলেও টাকার বিনিময়ে ছাড়া পেয়ে যাবে। তাই বলে সবাই না, 100টার মধ্যে 70টা পরিবারের ছেলে মেয়ে এমন উশৃঙ্খল হয়। বাবা মা যদি সঠিক শিক্ষা দিত তাহলে সন্তান ভালো হতো। এইসব বাবা মা নিজেদের নিয়েই ব্যস্ত থাকে। দেখতে দেখতে আজ 3 মাস ধরে এই হাসপাতালের কাজ করতেছে শামীম। এই 3 মাসে কমপক্ষে শামীম 30টার বেশি লাশ আনতে গিয়েছে। শামীমের টাকা দিয়ে পুতুল আর সোহাগী পড়াশোনা আর খায়। শামীম এই 3 মাস আগে হাসপাতালের অনেকের কাজ করে দিয়েছে। যে আসে নাই তারও কাজ শামীম করে দিয়েছে। অনেক বয়স্ক পুরুষ মহিলারও কাজ করে দিয়েছে। মোট কথায় কম বেশি সবাইকে শামীম সাহায্য করেছে। এতে করে সবাই শামীমকে ভালোবাসে। একদিন বিকেলবেলা সবাই হাসপাতালের বাইরে এসে ঝাড়ু দেওয়া মোছা এসব করতেছে। কাজ করতে করতে একসময় সবাই ক্লান্ত হলে যে যার মতো করে যেখানে পায় সেখানে বসে। হঠাৎ শামীম দেখতে পায় হাসপাতালে ঢোকার ছোট্ট সিঁড়ির উপরে 19 থেকে 20 বছরের একটা মেয়ে কান্না করতেছে। তা দেখতে পেয়ে তার কাছে গেল শামীম। বোন, আপনি কান্না করতেছেন কেন? মেয়েটা মাথা তুলে শামীমকে দেখে, আবারও আগের মতো কান্না করা শুরু করে। শামীম আবারও মেয়েটাকে কান্না করার কথা জিজ্ঞেস করলে বলে, আমি কেন কান্না করতেছি আপনার তা না জানলেও চলবে। আর আপনাকে বললে কি আমাকে সাহায্য করবেন নাকি? আমি তো অনেক ছোট মানুষ বোন, তারপরে যদি আপনারে সাহায্য করার মতো হয় তো আমি সাহায্য করার চেষ্টা করব, আমারে বলতে পারেন। মেয়েটা এবার শামীমের কথা শুনে রেগে গিয়ে বলল, আপনি আমার কে হন যে আপনাকে আমার বলতে হবে? আপনি যান তো এখান থেকে। আমার কাছে কি, অন্য কোথাও গিয়ে মরুন। শামীম মেয়েটার এমন কথা শুনে মোটেও মন খারাপ করলো না। তার কারণ তো জানেন, এইসব কথা শুনতে শুনতে বড় হয়েছে। কেউ আঘাত দিয়েও কথা বললে শামীম কিচ্ছু মনে করে না। আমারে আপনার ভাই হিসেবে বলতে পারেন, আর দয়া কইরা কান্না থামাইয়া আমার একটু কন কি সমস্যা হয়েছে।
মেয়ে শামীমের কথা শুনে অবাক, কারণ তাকে অপমান করে কথা বলার পরেও তাকে সাহায্য করতে চাচ্ছে, এমন তাকে বোনও বলতেছে। এবার মেয়েটা আরও জোরে কান্না করতে করতে বলতে লাগলো। ইতিমধ্যে মেয়েটা আর শামীমের কাণ্ড দেখে সবাই এসে জড়ো হয়েছে। আমার মা গতকাল সন্ধ্যা মারা গেছে। আমার কাছে যা টাকা ছিল তা সব দিয়ে চিকিৎসা আর ওষুধ, আমার আর মায়ের স্বর্ণের যত জিনিস ছিল সব বিক্রি করে দিয়েও মাকে বাঁচাতে পারি নাই। বোন, আপনার বাবা কই? আর আপনার মায়ের কি হয়েছিল? বাবা অনেক আগেই মারা গেছে, আর আমার মায়ের ক্যান্সার হয়েছিল। এখন হাসপাতাল কর্তৃপক্ষ টাকা ছাড়া লাশ দিতে চাইছে না। বিশ্বাস করেন, আমার কাছে একটি টাকাও নাই। এই কথা বলতে বলতে মেয়েটা কেঁদে ফেললো। কত টাকা? 3000 টাকা। আমি দিব, একটু অপেক্ষা করেন, আসতেছি। স্বামী মেয়েটাকে বসিয়ে রেখে দৌড়ে তার থাকার রুমে গিয়ে সেখান থেকে 5000 টাকা নিয়ে আসলো। এসে মেয়েটার হাতে টাকা 5000 টাকা দিল। মেয়েটা প্রথমে টাকা নিতে না চাইলেও পরে শামীমের জোরাজোরিতে টাকা নিল। তারপর মেয়েটা গিয়ে হাসপাতালের সব ফর্মালিটি পূরণ করে তার মায়ের লাশ অ্যাম্বুলেন্সে তোলে। তারপর আবারও শামীমের কাছে আসে। এবার শামীম তার কাজ করা নিয়ে ব্যস্ত। মেয়েটাকে আসা দেখে সবাই কাজ করা বন্ধ করে দিল। ভাই, আপনাকে যে কি করে ধন্যবাদ দিব তার ভাষা আমার জানা নাই। নিজের মায়ের পেটের ভাইও মনে হয় এমন বিপদে পাশে দাঁড়াবে না। ভাই বলছেন, আমার ধন্যবাদ দিতেছেন, এটা কোনো কথা হলো নাকি? একটা ভাই তার একটা বোনের বিপদে এগিয়ে এসেছে। যে আমাকে এতগুলো টাকা দিলেন, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি নিজেই বেশি বেতনে চাকরি করেন না। এখন আপনার পরিবার আর আপনি চলবেন কেমন করে ভাইয়া? আমার কোনো পরিবার নাই, এই দুনিয়াতে আমি এতিম। এখান থেকে কাজ করে যা বেতন পাই সব টাকা আমার জমে। আমি যে কাউকে টাকা দিব এমন কোনো আপনজন নাই আমার। তাই প্রতি মাসের বেতনের কিছু টাকা মাদ্রাসা, এতিমখানা আর 2টা মেয়ের পড়াশোনা আর খাওয়ার জন্য দেই। বাকি টাকা নিজের কাছে থাকে, যদি কোনো মানুষ বিপদে পড়ে তাকে সাহায্য করি। শামীমের এমন কথা শুনে সবাই শামীমের দিকে কেমন করে তাকাচ্ছে। আসলে এতদিন থেকে কাজ করে কেউ জানেই না শামীম এতিম। সবাই শামীমের কথা শোনার জন্য আগ্রহ বেড়ে গেল। কি বলেন ভাইয়া আপনি এসব? সত্যি বলতেছি, তোমার যদি সময় থাকে তাহলে সব কথা বলবো। বলেন, সব শুনবো। সবাই সবার কাজ ফেলে দিয়ে এগিয়ে আসলো শামীমের কাহিনী শোনার জন্য। শামীম এক এক করে তার জীবনের সব কথা বলে ফেলল। সেখানে থাকা সাধারণ মানুষ এবং যারা হাসপাতালে ক্লিনারের কাজ করে সবাই কেঁদে ফেলল। সাথে মেয়েটা তো সেই শুরু থেকে কান্না করতেছে। শামীমের এমন করুণ নিষ্ঠুর কাহিনী শুনে বাদল আর ননি গোপাল এসে শামীমকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তারা বুঝতে পারলো কেন শামীমকে কম টাকা দিলেও মন খারাপ করে না, কেন শামীম সবার কাছে সাহায্য করে, কেন শামীম একটুতেই ভয় পেয়ে যায়, কেনই বা শামীম সবার সব কথা মুখ বুঝে সহ্য করে, কেনই বা শামীম অন্য সবার মতো রাগ করে কথা বলে না। চাঁদ তো শামীমকে সেই মেয়ে দুটোকে সাহায্য করা থেকে পছন্দ করত। আর আজ শামীমের এমন ঘটনা শুনে তো শামীমকে পারে না তার বুকের ভেতরে লুকিয়ে রাখে। আপনি কি আমার ভাই হবেন? আমারও তো আজ থেকে এই দুনিয়াতে কেউ রইল না। এই তো ভাই বলতেছেন, আবার বলতেছেন কেউ নাই দুনিয়াতে। আমি আপনার ভাই হবার জন্য প্রস্তুত। মেয়েটা এবার সবাইকে অবাক করে দিয়ে শামীমকে জড়িয়ে ধরলো আর শামীমের বুকে মুখ লুকিয়ে কাঁদতে লাগলো। তারপর শামীম কাজ বাদ দিয়ে মেয়েটা সহ তার বাসায় গেল। তারপর মেয়েটার মায়ের কাপড়ের কাপড় কেনা, অন্য মহিলা ডেকে নিয়ে এসে গোসল করানো, তারপর মুন্সি এনে জানাজা করানো, সব শামীম নিজের ছেলের মতো করে ফেলল। বোন, এত কিছুর মাঝে তোমার নাম আর তুমি কি করো তা তো জানাই হলো না। আমার নাম তৃপ্তি। আমি মেডিকেল স্টুডেন্ট, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে 2য় বর্ষে পড়ি। কিন্তু আজ থেকে মনে হয় না আর পড়তে পারবো। কেন পারবেন না? কারণ মেডিকেল পড়তে অনেক টাকা লাগে। এত টাকা কোথায় পাবো? আর টিউশন করেও পড়তে পারবো না। ওই টাকা পয়সা নিয়ে আপনাকে চিন্তা করা লাগবে না। আপনি মেডিকেল পড়তে থাকুন, আমি আপনার পড়াশোনার টাকা দিব। কি বলেন এসব ভাইয়া? এত টাকা আপনি দিতে পারবেন না। তাছাড়া প্রতি মাসে অনেক টাকা লাগে আমার পড়াশোনা, টিউশন, বই খাতা, কলম। বোনের জন্য যদি এই সামান্যটুকু করতে না পারি তাহলে কিসের ভাই আমি? আপনি আপনার ফোন নাম্বার দেন, প্রতি মাসে আপনাকে আমি টাকা পাঠিয়ে দিব। নিব না আপনার টাকা যতক্ষণ আপনি আমাকে তুই করে বলতেছেন, কারণ আমি আপনার ছোট, আর আমি আপনাকেও তুই আর তুমি করে বলবো। ঠিক আছে, তুই করে বলবো। তৃপ্তিকে কান্না করতে মানা করে শামীম, কারণ পৃথিবীতে কোনো প্রাণী চিরস্থায়ী নয়। আসার সিস্টেম আছে কিন্তু যাওয়ার কোনো সিস্টেম নাই। তৃপ্তিকে অনেক বুঝিয়ে সুঝিয়ে শামীম তার থাকার রুমে চলে আসে। আসার আগে তৃপ্তির ফোন নাম্বার নিয়ে আসে শামীম। সেদিন তৃপ্তির কাছ থেকে শামীম বিদায় নিয়ে আসার পর শামীম অনেকটা খুশি ছিল। তার কারণ হলো
এতদিন আপন বলতে তার আব্বার সুপ্রিয়া ছিল, এখন তার আরও একজন আপন ব্যক্তি হয়ে গেল। এই অচেনা শহরে এমন করে কাউকে আপন হিসাবে পাবে তা কখনো কল্পনা করতে পারেনি শামীম। পরের দিন শামীম কাজ করতে এমন সময় কোথা থেকে যেন চাঁদ দৌড়ে এসে পেছন থেকে শামীমকে জড়িয়ে ধরল। শামীম প্রথমে ভেবেছিল বাদল বা ননি গোপাল হবে, যখন ঘুরল তখন দেখল চাঁদ তাকে জড়িয়ে ধরেছে, সাথে সাথে চাঁদকে ছাড়িয়ে নিয়ে পেছনে পিছিয়ে গেল। আর তাদের এমন কাণ্ড সেখানে থাকা রুগী আর তাদের আত্মীয় স্বজনরা দেখতে লাগলো। এই তুই এভাবে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলি কেন? এবার চাঁদ শামীমকে সামনে থেকে জড়িয়ে ধরলো। শামীম তো এবার পুরো ভ্যাপাচকে গিয়ে গেল। চাঁদকে ছাড়ানোর চেষ্টা করতেছে কিন্তু না, চাঁদকে সরাতে পারতেছে না তার বুক থেকে। এদিকে তখন পুরো হাসপাতালে কাজ করা সবাই জেনে গেছে চাঁদ শামীমকে সবার সামনে জড়িয়ে ধরেছে। সবাই এমন কথা শুনে অবাক, কারণ চাঁদ ওর জীবনে ছেলেদের সাথে মিশে না, আর শামীম তো বোকাশুকে একটা ছেলে, কেউ কোনো কিছু মেলাতে পারতেছে না। তাই সবাই কাজ ফেলে সত্যি কি এমন ঘটনা ঘটেছে কিনা তা দেখতে আসলো। এক এক করে সবাই এসে দেখে চাঁদ শামীমকে জড়িয়ে ধরে আছে, আর শামীম চাঁদকে ছাড়ানোর বৃথা চেষ্টা করতেছে। এই দেখ চাঁদ, সবাই আমার দিকে কেমন করে তাকাচ্ছে, দয়া করে আমারে সাইডা দে, আমি তো তোর কোনো ক্ষতি করি নাই। আরে দেখুক, সমস্যা নেই, আমার তোর বুকে থাকতে ভালো লাগতেছে। তোর দুটি পায়ে পড়ি, আমারে সাইডা দে, আমার ভালো লাগতেছে না, এসব করা ঠিক না। দেখ স্যারে দেখলে আমারে কাজ থেকে বাইর কইরা দিব। শামীমের চোখে পানি যখন চাঁদের কাঁধে পড়ল তখন চাঁদের হুঁশ আসলো। চাঁদ তাড়াতাড়ি শামীমকে ছেড়ে দিয়ে চাঁদ দিকে তাকিয়ে দেখে ডাক্তার, নার্স, ওদের সাথে যারা কাজ করে তারা সবাই কেমন করে দেখতেছে। এমন পরিস্থিতিতে পড়তে হবে জানলে চাঁদ জীবনেও শামীমকে আবেগের বশে জড়িয়ে ধরতো না। চাঁদকে যে ডাক্তার আর নার্সেরা খুব প্রস্তাব দিয়েছিল তারা চাঁদের দিকে অগ্নিমুক্তি হয়ে দেখতেছে। আশপাশের অনেকে বিষয়টা মনে হয় ভালোভাবে নিতেছে না, তাই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য চাঁদ সবাইকে উদ্দেশ্য করে বলতেছে, এখানে যারা আছে তাদের সবাইকে বলতেছি আমি শামীমকে ভালোবাসি, আর শামীম আমাকে ভালোবাসে। কালকে একটু দুজনের মাঝে ঝগড়া রাগারাগি হওয়ার কারণে তাই আজ ওর রাগ ভাঙাতে আবেগের বশে জড়িয়ে ধরেছি। আরেকটা কথা, শামীমের সাথে এখন থেকে কেউ খারাপ ব্যবহার, খারাপ আচরণ, জোর জবরদস্তি করতে পারবে না। আর একটা কথা, শামীমকে নিয়ে কেউ স্বপ্ন দেখবেন না, কারণ শামীম শুধু আমার। কই, আমরা তোর কিছু জানি না। আর কালকে তো তোরা দুজন হাসি খুশি ছিলি। আরে যারা প্রেম করে তারা কি সবার সামনে এসব করে নাকি? আর এতদিন বলিনি এই গাধার জন্য তার নাকি লজ্জা করে, আর কেউ জানলে নাকি চাকরি থেকে বের করে দেবে। শামীম, চাঁদ যা বললো তা কি সত্যি? চাঁদ এবার শামীমকে বিড়বিড় করে বলল, যে সত্যি, তা না হলে এবার সত্যি সত্যি চাকরি থেকে বের করে দেবে, বুঝলি? হ্যাঁ স্যার, সত্যি। যা হোক, তোমার জীবনে তাহলে এখন কেউ থাকতেছে যে তোমার সব দিক খেয়াল রাখবে। আমি মনে মনে এটাই চাইছিলাম, তোমার মতো সহজ সরল ছেলের জীবনে এমন কেউ আসুক যে তোমাকে ভালো রাখতে পারবে। আর সেই হিসাবে তোমার জন্য চাঁদ পারফেক্ট। আর আপনারা যে যার কাজে চলে যান, আর স্যার ওদেরকে ওদের মতো থাকতে দেন। আপনি চলুন স্যার,